আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা বিশেষ করে কমার্সের স্টুডেন্টদের জন্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিইউটি পরীক্ষা দিবে। প্রথমত তোমাকে জানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমসিকিউতে ইংলিশে কীরকম প্রশ্ন হয়, দ্বিতীয়ত জানতে হবে ইংলিশে রিটেন পার্টে কীরকম প্রশ্ন হয়। আজকের ধাপে আমরা প্রথমত আলোচনা করব ইংলিশের এমসিকিউ প্রশ্নগুলো কোথা থেকে হয়। চলেন আমরা দেখি এক পলকে। তো যেটা বলেছিলাম আমাদের আসলে কিভাবে প্রিপারেশনটা নিতে হবে, বেসিকলি আমি যদি অ্যানালাইসিস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিইউনিট, তাহলে আমরা দেখতে পাই অ্যাবাউট অ্যাডমিশন কোয়েশনস টোটাল মার্কস থাকে ইংলিশে 24। এখানে একটা বিষয় আমি বাড়তি নিয়েছি, সেটা হচ্ছে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা দুইটা সেগমেন্ট থেকে থাকে। যদি একটা বাংলায় কাউন্ট করে তবে সেটা আমি ইংলিশে নিলাম। এরপর দেখা যাচ্ছে এমসিকিউ থাকবে 12টা। এমসিকিউ দুই ধরনের প্রশ্ন থেকে হয়, একটা হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম, আরেকটা হচ্ছে কি ভোক্যাব আইটেম। আর রিটেন পার্টে 12 নাম্বার থাকে ইংলিশ থেকে, যদিও 8 নাম্বার থাকে, আমি টোটাল 12 নাম্বার নিলাম ইংলিশের জন্য। এরপরে আমরা দেখি বিগত 14 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো হয়েছিল, কোন টপিক থেকে কয়টা প্রশ্ন হয়েছিল, চলেন আমরা এক পলক দেখি। আমার অন স্ক্রিনে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে প্রথমত হচ্ছে টপিক, এরপর হচ্ছে বিভিন্ন বছরের একটা পরিসংখ্যান দেওয়া আছে। তাহলে আমরা দেখি কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন বলতে আমরা প্যাসেজকে বুঝি। বিগত দীর্ঘদিন ধরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ইউনিটে কোনো ধরনের প্যাসেজ বা কম্প্রিহেনশন আসে না, এটা আগের একটা বিষয় ছিল, তাহলে আমরা এটা স্কিপ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। গতবার প্রশ্ন আসছিল একটা, এর পূর্বে আসছিল দুইটা, এর পূর্বে আসছিল দুইটা, মানে পরপর 3 বছর বিভিন্ন সময় প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এর পূর্বে আসে নাই, তবে এর পূর্বে একটা নাকি 3বার আসছে, এর পূর্বে 2বার আসে নাই, এর পূর্বে 2বার আসছিল, এরপরে 2, 3, 2, 5 একেবারে লাস্ট। তাহলে আমরা মোটামুটি এদিকে তাকালে বুঝতে পারছি রাইট ফর্ম অফ ভার্বটা খুব কমন একটা বিষয়। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, এটা ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তবে আমরা পরপর 3 বছর কিন্তু ঢাবির সি ইউনিট এটা দেখছি না। এর পূর্বে 2 বছর আমরা পরপর দেখেছিলাম, এরপরে 2 বছর আসে নাই, এরপরে কি 2 বছর আসছিল, এরপরে 2 বছর আসে নাই, এরপরে একসাথে আবার 2টা আসছিল, এরপরে খালি আছে। তাহলে মোটামুটি দীর্ঘদিন গ্যাপ দেওয়ার পর 2 থেকে 3 বছর গ্যাপ দেওয়ার পর কিন্তু পুনরায় এটা কি হয়, রিপিটেডলি আসে। এরপর দেখা যাচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, যেটাকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলে থাকি। এটাই সি ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমি একটু পরে আরও একটা বিষয় অ্যাড করেছি। দেখা যাচ্ছে 2 বছর আমরা দেখছি না, এই যে এখানে দেখা যাচ্ছে একটা মোটামুটি কমন। আগেরকার সময়ে সি ইউনিট এটা খুব বেশি কমন ছিল, বর্তমান সময়েও কিন্তু একেবারে টপ নচ একটা টপিক। এরপর দেখা যাচ্ছে কারেকশন। কারেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে কারেকশন থেকে 2টা প্রশ্ন এসেছে। এরপরে দেখা যাচ্ছে দীর্ঘদিন আসে নাই, এরপরে একটা দেখা যাচ্ছে, মাঝখানে একটা খালি, 2টা 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 2টা, মানে দীর্ঘদিন ধরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10-11 সেশনে 4টা প্রশ্ন এসেছিল। তাহলে কারেকশন আমি বলি, কারেকশন ইংলিশ যে প্রশ্ন হয় সেটা রিটেন পার্টে কিন্তু কারেকশন থাকে। তাহলে আমরা ওটা শিখতে গেলে এটা কি হয়ে যাবে, আমাদের খাবার হয়ে যাবে। এরপর টেন্স থেকে গতবার প্রশ্ন হয় নাই, তবে পরপর 2 বছর কিন্তু 2টা করে প্রশ্ন আসছিল। এরপরে খালি দেখা যাচ্ছে, এরপরে একটা আসছিল মোটামুটি খালি, এরপরে একটা দীর্ঘদিন ধরে আর আসে নাই। এরপরে কন্ডিশন অফ সেন্টেন্সেস, খুবই কমন একটা বিষয়, গতবার একটা প্রশ্ন আসছিল কন্ডিশন অফ সেন্টেন্স থেকে। এর পূর্বে 2 বছর আসে নাই, এর পূর্বে এসেছিল দীর্ঘদিন আসে নাই, মাঝখানে একবার দেখা যাচ্ছে, 2 বছর দেখা যাচ্ছে না, এরপরে দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে না, এই যে মোটামুটি কমন। এরপরে দেখা যাচ্ছে আমরা দেখি কনজাংশন। কনজাংশন থেকে মোটামুটি গত 3 বছর আসে নাই, তবে এর পূর্বে একটা আসছিল, দীর্ঘদিন আসে নাই, মাঝখানে 15 এবং 16 সেশন আসছিল, এর পূর্বে এসেছিল একেবারে 11 এবং 12 সেশনে। তাহলে আমরা এর পরবর্তী টপিকে যাচ্ছি। টপিক ভিত্তিকগুলো প্রশ্নগুলো কীরকম হয়েছিল সেগুলো চলেন। ইংরেজিতে 2টা টপিকস খুব বেশি কমন, একটা হচ্ছে অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট, আরেকটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। তবে আনফর্চুনেটলি ঢাকা ভার্সিটি সি ইউনিট আমরা দেখছি না, তবে বি ইউনিট আমরা কিন্তু দেখতে পাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা খুব কমন, এটা থেকে প্রশ্ন হয়। এরপরে দেখা যাচ্ছে ভয়েস অথবা নারেশন, আমরা এখানে দীর্ঘদিন কিন্তু দেখতে পাচ্ছি না, আমরা 16 এবং 17 সেশনে একটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মানবিকের জন্য কমন, এটা কমার্সের জন্য কমন নয়। এরপর হচ্ছে ট্যাগ কোয়েশন। ট্যাগ কোয়েশন কিন্তু আমরা একেবারেই দেখছি না, তবে ফর ইউর কাইন্ড ইনফরমেশন এই ট্যাগ কোয়েশনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিউনিটে কিন্তু অনেক বেশি আসে। এরপর দেখো নাউন অথবা অ্যাডজেক্টিভ, আমরা 1, 2, 3, 4 বছর দেখছি না, তারপরে আমরা কি 5ম বছরে দেখছি। তাহলে দীর্ঘদিন আসে নাই, লাস্টের দিকে এসে টানা আমরা 3টা দেখতে পাচ্ছি। এরপরে দেখো প্রনাউন থেকে পরপর 3 বছর আসেনি, এরপরে 4র্থ বর্ষে এসেছিল, 5মে এসেছিল, 6ষ্ঠতে আসেনি, 7মে এসেছিল। তারপরে দেখো দীর্ঘদিন ধরে এখানে আবার খালি, এখানে কি একটা দেখা যাচ্ছে। তাহলে মোটামুটি কমন।
কারণ ইংরেজি শিখতে গেলে তুমি প্রনাউন বাদ দিয়ে শিখতে পারবে না। যদিও তোমার পরীক্ষার হলে হয়তো বা কমন আসবে না, তবে ইংরেজিটা বোঝার জন্য প্রনাউনের কোনো বিকল্প নেই। এরপরে দেখো অ্যাডজেক্টিভ অথবা কম্প্যারাইজন যেটা আমরা বলে থাকি, কম্প্যারাইজন থেকে গতবার আসে নাই, এর পূর্বে দুইটা আসছিল, ঠিক আছে, দুইটা আসছিল। এরপরে 2 বছর আসে নাই, এর পূর্বে একেবারে দুইটা আসছিল। এরপরে দেখো এই গ্যাপ দিয়ে দিয়ে শেষের দিকে আমরা গ্যাপ দিয়ে দিয়ে কি কমন দেখতে পাচ্ছি। এরপরে নর্মাল ভার্ব, আমরা ভার্ব যদি বলি রাইট হোম ভার্ব বলা যায়, তাহলে দেখো আমরা কিন্তু সচরাচর অনেক দিন দেখছি না, মাঝখানে দেখো 19 এবং 20 সেশনে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর পূর্বে দেখো মোটামুটি খালি 13 এবং 14 সেশনে একটা দেখতে পাচ্ছি। এরপরে দেখো অ্যাডভার্ব অথবা ইনভার্সন, অ্যাডভার্ব অথবা ইনভার্সন যেটাকে আমরা নেগেটিভ এমফাসিস বলে থাকি। তাহলে দেখো আমরা দীর্ঘদিন দেখি নাই, 21 এবং 22 সেশনে একটা দেখছি, দীর্ঘদিন নাই, তারপরে আবার 15-16 সেশনে একটা দেখছি, তারপরে কিন্তু আর দেখা যাচ্ছে না। বিগত 14 বছরে 2বার আসছিল। এরপরে দেখো অ্যানালজি, এটা খুবই কমন একটা ভোকাবুলারি ফর ইংলিশ সি ইউনিট। অর্থাৎ দেখো অ্যানালজি থেকে গতবার আসে নাই, যদিও এর পূর্বে কিন্তু 2বার এসেছিল, এর পূর্বে আসে নাই, পূর্বে 2বার আসছিল, এর পূর্বে আসে নাই, পরপর 2বার আসছিল। তাহলে গতবার যেহেতু আসে নাই, এবার আসার সম্ভাবনা অনেক বেশি। চলো আমরা এর পরের অংশটা একটু দেখি। তো এর পরের অংশে আমরা দেখতে পাচ্ছি প্রথমত ট্রান্সলেশন। দেখো ট্রান্সলেশন যেহেতু ইংলিশ রিটেন পার্ট আসে, এই জন্য তোমার এমসিকিউর জন্য খুব বেশি কমন নয়, কারণ আমরা দীর্ঘদিন ধরে দেখি নাই, 15 এবং 16 সেশনে আমরা জাস্ট দুইটা দেখতে পাচ্ছি, তাহলে দীর্ঘদিন আমরা দেখি নাই। এরপরে দেখো ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং আমরা সিনোনিম, অ্যান্টোনিম এবং ওয়ার্ড মিনিং কিন্তু আলাদা। তাহলে দেখো এই যে এখানে এসে দীর্ঘদিন নাই, মাঝখানে একটা দেখতে পাচ্ছি 18-19 সেশনে, এরপরে 2 বছর আসে নাই, এর পূর্বে কিন্তু একটা না অনেকগুলো এসেছিল। এরপরে দেখো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, দেখো গতবার কিন্তু একটা আসছিল, এর পূর্বে আসে নাই, এর পূর্বে আসছিল, এরপরে টানা 3 বছর এসেছিল। এরপরে 1 2 3 3 বছর টানা আসে নাই, এরপরে একবার আসছিল, এরপরে আসে নাই 2 বছর, এরপরে 3টা, একটা, দুইটা, একটা, দুইটা, তাহলে মোটামুটি কমন, একেবারে ফেলে দেওয়া যাবে না। এবার দেখো প্রেপোজিশন, দেখো তো তোমার কমন কিনা, প্রেপোজিশন কমন কিনা দেখো তো। বিগত 14 বছরের মধ্যে মনে হয় 13 বছর অনেকগুলো প্রশ্ন প্রেপোজিশন থেকে এসেছিল। দেখো একটা মজার বিষয় হচ্ছে, এই যে দেখো তোমার 15-16 সেশনে 4টা দেখা যাচ্ছে, আর 18-19 সেশনে কি 5টা দেখা যাচ্ছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তখনকার সময়ে কিন্তু ইংলিশের প্রশ্ন হতো 25টা, এই জন্য এই তো অ্যামাউন্টের প্রশ্ন এসেছিল। এখন তো টোটাল প্রশ্নই 12টা, তাহলে এখন খুব বেশি ট্রিকি না হলে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। এরপরে দেখো কারেক্ট স্পেলিং, 2টা আসছিল গত বছর, এর পূর্বে আসছিল একটা, এর পূর্বে খালি, পূর্বে এসেছিল খালি এসেছিল, তাহলে মোটামুটি দেখা যাচ্ছে অনেকগুলো প্রশ্ন দেখা যাচ্ছে। এরপর দেখো সিনোনিম, অ্যান্টোনিম, দেখো মাশাআল্লাহ এখানে আমরা দেখছি 2টা খালি, একটা, দেখো হয়তোবা মাঝখান থেকে একবার মিস হয়েছিল, তবে একেবারে টপ নোটস একটা কি কোয়েশন। এরপর দেখো গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব যাকে আমরা বলে থাকি, তারা দীর্ঘদিন আসে নাই, 4 বছর, 5ম বছর একটা দেখছি, 2 বছর আসে নাই, আসছিল, দেখো আসছিল, তাহলে মোটামুটি না, এটা যথেষ্ট কমন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটু আগে দেখাইছি সেন্টেন্স কমপ্লিশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো সেন্টেন্স কমপ্লিশন এটা আমি আলাদাভাবে নিয়েছি। সেন্টেন্স কমপ্লিশন গতবারও আসছে, কি এর আগের বারও আসছে, মানে সেন্টেন্স কমপ্লিশনটা মাস্ট আসবেই, এটাতে কোনো সন্দেহ নেই। কারণ এই টপিকটাই ইংরেজির সবচেয়ে বেশি প্রায়োরিটি পাই ঢাকা ভার্সিটির সি ইউনিটে, অর্থাৎ বিভিন্ন কমার্সের যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে। সর্বশেষ স্লাইডটা আমরা দেখি, আমরা কিন্তু ঢাকা ভার্সিটির সি ইউনিটের কোয়েশন অ্যানালাইসিসের সর্বশেষ স্লাইডটাতে আসছি। এর পরবর্তীতে আমরা সাজেশন প্রোভাইড করব, সাজেশনটা দেখে ইনশাল্লাহ 100% কমন আসবে। তাহলে দেখো আর্টিকেল থেকে আমরা গত 3 বছর দেখিনি, এর পূর্বে আমরা 1 বছর দেখতে পাচ্ছি, দীর্ঘদিন আর নাই। তাহলে বিগত 14 বছরের মধ্যে আমি জাস্ট 1 বছর দেখতে পাচ্ছি 22 এবং 23 সেশনে, তাহলে লেস ইম্পর্টেন্ট, খুব বেশি কমন নয়। এরপর দেখো তো প্রোভার্বের কোনো অস্তিত্ব আছে? আমি এটা কেন অ্যাড করলাম প্রোভার্ব, এখানে অ্যাড করলাম একটা কারণে, ঢাকা ভার্সিটি সিউনিটের রিটেন পার্টে যে ট্রান্সলেশন দেয় সেখানে কিন্তু প্রোভার্ব ব্যবহার করবে। এমসিকিউর জন্য কমন না হলেও এই টপিকটা কিন্তু রিটেন পার্টে 100% কমন। এরপর দেখো ডিগ্রি আমরা দীর্ঘদিন দেখি নাই, 19 এবং 20 সেশন আমরা একটা দেখছি, তারপরে দেখো পরপর 3 বছর আসে নাই, এরপর একটা দেখছি, একটা, তাহলে মোটামুটি এত বেশি কমন না, লেস ইম্পর্টেন্ট। মোডাল ভার্ব আমরা দেখছি না কিন্তু দীর্ঘদিন, এর পূর্বে একবার দেখেছিলাম, সেটা হচ্ছে 21 এবং 22 সেশনে, এরপরে দীর্ঘদিন দেখি নাই, 17-18 সেশনে একটা দেখছি, এরপর আর একদম দেখা যাচ্ছে না, 14 বছরে 2বার আসছে। এরপর দেখো সাবজাংটিভ ভার্ব, এগুলো হচ্ছে ইংরেজি টপ নচ কিছু টপিক, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 বছর আসে নাই, চতুর্থ বর্ষে এসেছিল 22,
সেশনে। এরপরে দেখো একবারও দেখা যাচ্ছে না, তাহলে মোটামুটি কমন বলতে পারি, তবে পড়তে হয় এটা। এরপরে দেখো ডাব্লিউএস কোয়েশন দেখে গতবার আসে নাই, এর পূর্বে একটা এসেছিল, তাহলে দেখো দীর্ঘদিন আসে নাই। এটার মানে কি জানো, কোন একটা টপিক একেবারে আসে নাই মানে সেটা যে আগামীবার আসবে না তা কিন্তু নয়, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আসতে পারে। তাহলে আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে ঢাকা ভার্সিটির সি ইউনিটের কোয়েশন আসলে গত 14 বছর কোথা থেকে হয়েছিল সেই বিষয়গুলো আমরা দেখেছি। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ঢাকা ভার্সিটির সি ইউনিটে 12 মার্কসের মধ্যে ভালো মার্ক পাওয়ার জন্য, অর্থাৎ 12 আউট অফ 12 পাওয়ার জন্য যেই সাজেশনটা দরকার আমরা অবশ্যই সেটাতে এসেছি। চলো আমরা ঢাকা ভার্সিটির সি ইউনিটের সাজেশনটা দেখি। তো যেটা বলছিলাম, ঢাকা ভার্সিটি সি ইউনিটের 12 নম্বর এমসিকিউর জন্য সবচেয়ে কমন দুইটা পার্ট, নাম্বার 1 গ্রামার, নাম্বার 2 ভোকাবুলারি। তাহলে আমরা গ্রামার অংশটা একটু দেখি। প্রথমে দেখা যাচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ দেখো ক্রিয়ার সঠিক রূপ, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বসটা যদি তুমি টপ নোটস করে যদি পড়ো তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। নাম্বার 2 সেন্টেন্স কমপ্লিশন, যেটাকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলে থাকি, শূন্যস্থান পূরণ করা, সবচেয়ে বেশি কমন ইংলিশ প্রশ্নের জন্য যারা ঢাকা ভার্সিটি সিইউনিটি পরীক্ষা দিবে তাদের জন্য। এরপর দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা থেকে যে আহামরি প্রশ্ন হয় তা না, তবে এটা না জানলে তুমি ইংলিশের এ টু জেড পর্যন্ত ভালো করে শেষ করতে পারবে না। এরপর দেখো কন্ডিশনাল সেন্টেন্সেস, খুবই কমন একটা বিষয়। এরপর দেখো পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ থেকে আমি আলাদা করে দিয়েছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে রাইট ফর্ম ভার্ব তো ওখানে নিয়ে নিলাম, এই জন্য আমি এখানে আনি নাই। এরপর টেন্স এবং মডাল ভার্ব, টেন্স এবং মডাল ভার্ব, বিশেষ করে সেমি মডাল এবং ফ্রেজাল মডালগুলো দেখবা, ওখান থেকে কমন আসবে। এর পরবর্তীতে দেখো কারেকশন, কারেকশন থেকে গতবার দুইটা যেহেতু প্রশ্ন হয়েছিল, এটা বেসিকলি এটা রিটেন পার্টের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখা যাচ্ছে কনজাংশন, এরপর দেখা যাচ্ছে সাবজেক্টিভ ভার্ব, এরপর দেখা যাচ্ছে মোটামুটি আর্টিকেল। তাহলে আমরা মোটামুটি গ্রামাটিক্যাল আইটেম দেখে এই বিষয়গুলো ভালো করে দেখব। এখান থেকে তুমি 6টা অথবা 5টা এরকম করে দেখতে পারো, যেহেতু 12টা প্রশ্ন থাকবে তাহলে তোমার এরকম করে প্রশ্ন আসতে পারে। এরপর আমরা দেখব যে ভোকাবুলারি কোনগুলো মেমোরাইজ করব আর কোথা থেকে আমরা প্র্যাকটিস করব। লেটস সি। তোমরা এখন আমার অন স্ক্রিনে যেটা দেখছো সেটা হচ্ছে ঢাকা ভার্সিটি সি ইউনিটের জন্য ভোকাবুলারি আমরা কোথা থেকে মেমোরাইজ করব আর কোথা থেকে প্র্যাকটিস করব। দেখো আমরা যদি বলি ভোকাবুলারি মানে শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিম নয়, এখানে অনেকগুলো কম্পোনেন্টস থাকে। দেখো সিনোনিম অ্যান্টোনিম আমি ভালো করে শিখবো। নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, বাদ দেওয়া যাবে না অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এরপর দেখা যাচ্ছে কারেক্ট স্পেলিং, গতবার কিন্তু দুইটা আসছিল। এরপর দেখো ফ্রেজ এন্ড ইডিয়মস, এরপর দেখো গ্রুপ ভার্বস, এরপর দেখো তুমি অ্যানালজি। তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলো। এরপর দেখো আমরা এগুলো মেমোরাইজ করব। আমি কিভাবে মেমোরাইজ করতে হবে সেটার একটা ভিডিও আমি ইউটিউব এবং ফেসবুকে দিব, তোমরা সবাই দেখে নিও। দেখো আমরা প্র্যাকটিসটা কোথা থেকে করব, তুমি এখান থেকে যেগুলো মেমোরাইজ করবা সেগুলো সরেজমিনে যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি পরীক্ষার হলে ভুল করার সম্ভাবনা অনেক বেশি। তাহলে দেখো আমরা বিসিএস এর কোয়েশ্চন যেগুলো আছে সবগুলো কালেক্ট করে, বাজারে বিভিন্ন বই আছে সেগুলো কালেক্ট করে ভালো করে শেষ করব, বিশেষ করে ব্যাখ্যা সহ শেষ করলে তুমি যে কোনো জায়গায় কমন পাবা। নেক্সট দেখো ব্যাংকস, অর্থাৎ দেখো বাংলাদেশে বিভিন্ন ব্যাংক আছে, সেটা সরকারি হোক অথবা বেসরকারি হোক, ওটার নিয়োগ পরীক্ষার বিভিন্ন প্রশ্নগুলো বিশেষ করে বিবিএতে খুব বেশি রিপিটেডলি আসে, তাহলে এগুলো বাদ দেওয়া যাবে না। এর পরবর্তীতে দেখো অল ভার্সিটিস, আমি যদি তোমাকে বলি তুমি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে মনে করে পরীক্ষা দিবে না, তবে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্নগুলো সলভ করলে মোটামুটি তুমি ওখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা আছে। একেবারে দেখো আদার কম্পিটিটিভ এক্সামস, বাংলাদেশে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস কিন্তু হয়ে যাকে, এই প্রশ্নগুলো যদি তুমি সলভ করো তাহলে আশা রাখি তুমি অবশ্যই কমন পাবে। তাহলে আমি যে বিষয়গুলো দেখালাম বেসিকলি বিগত 14 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখিয়েছি। এর পরবর্তীতে আমি একটা সাজেশন প্রোভাইড করেছি বেসিকলি গ্রামার এবং ভোকাবুলারির উপর। তোমাদের জন্য ঢাকা ভার্সিটির সি ইউনিট এবং বি ইউনিটের রিটেন পার্ট সহ পরবর্তী ভিডিওতে আমি আপলোড দিব। এর পরবর্তী সিরিজে আমাদের আসবে ঢাকা ভার্সিটির বি ইউনিটের প্রশ্নটা আসলে কেমন হয়, অ্যানালাইসিস সহ, এবং আমরা ইএফটি কতটুকু পড়বো সেটা। তাহলে এই সাজেশন অনুযায়ী যদি তুমি প্রিপারেশন নিতে পারো, এভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো, তাহলে গ্রামাটিক্যাল আইটেমের ক্ষেত্রেও তোমরা প্র্যাকটিসগুলো করবা যে এভাবে। প্র্যাকটিস মেক্স এম পারফেক্ট, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, সবসময় প্র্যাকটিস করতে থাকো। যত বেশি প্র্যাকটিস করে পরীক্ষা দিবা তত বেশি তোমার ভুল হবে, ভুল হতে হতে তুমি পরীক্ষায় দিয়ে সব কিছু ঠিক হয়ে যাবে। পরীক্ষার হলে যাতে ভুল ত্রুটি না হয়। তাহলে আজকের এই ভিডিও থেকে যারা উপকৃত হবে তাদেরকে ঢাকা ভার্সিটির সি ইউনিটে স্বাগতম। আসসালামু আলাইকুম।